হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন খুব ভালো চলছে আশা করি। আজকে আমরা সিটেট পেপার 1 ডিসেম্বর 2018 সিডিপির কোশ্চেনগুলি আলোচনা করব। সবার আগে বলে দিই, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক আর শেয়ার করে দিও তোমাদের গ্রুপে, কমেন্ট করে দিও যে কিছু যদি আমার অ্যাড করা উচিত যদি তোমাদের মনে হয়। শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস এ টিচার্স রোল? নিচের কোনটি একজন শিক্ষকের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? ক্রিয়েটিং এ রিল্যাক্সড স্পেস হোয়ার চিলড্রেন লার্ন থ্রু ডায়ালগ অ্যান্ড ইনকোয়ারি, এমন একটি স্বচ্ছন্দ পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা আলোচনা ও অনুসন্ধানের মাধ্যমে শিখবে। টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য ক্লাসরুম ইজ টু মেনটেন ডিসিপ্লিন, শ্রেণীকক্ষে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শৃঙ্খলা বজায় রাখা। এ টিচার শুড অ্যাডহিয়ার টু দ্য প্রেসক্রাইবড টেক্সট বুক, একজন শিক্ষককে নির্ধারিত পাঠ্যপুস্তক কঠোরভাবে অনুসরণ করা উচিত। কমপ্লিটিং দ্য সিলেবাস অন টাইম, লিভিং এনাফ টাইম ফর রিভিশন ইজ ইম্পর্ট্যান্ট, সময় মতো সিলেবাস শেষ করে পুনরাবৃত্তির জন্য পর্যাপ্ত সময় রাখা গুরুত্বপূর্ণ। তাহলে আধুনিক যে আমাদের শিক্ষাবিদ্যা, সেই অনুযায়ী কিন্তু শিক্ষক জ্ঞানের একমাত্র উৎস নন, তিনি একজন ফ্যাসিলিটেটর বা সহায়ক। তিনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করে, অনুসন্ধান করে, নিজেরা জ্ঞান নির্মাণ করে। তাই তো কনস্ট্রাকটিভিজমকে ফলো করি আমরা। তাহলে বেস্ট অপশন আমাদের কি? ক্রিয়েটিং এ রিল্যাক্সড স্পেস হোয়ার চিলড্রেন লার্ন থ্রু ডায়ালগ অ্যান্ড ইনকোয়ারি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। বিয়ে যদি দেখি, এখানে বলেছে শৃঙ্খলা রাখতে হবে, তো শৃঙ্খলা গুরুত্বপূর্ণ কিন্তু সেটিই কিন্তু শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নয়। সি যদি দেখি, তাহলে পাঠ্যপুস্তক একটি মাধ্যম মাত্র, শিক্ষককে কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। ডি হচ্ছে সিলেবাস, সিলেবাস শেষ করা জরুরি কিন্তু প্রকৃত শিক্ষা নিশ্চিত করার চেয়ে একটি বেশি আহ, এটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রকৃত শিক্ষাটাকে নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ, পাঠ্যপুস্তক শেষ হলো কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসরুমস এনকারেজেস রিচ লার্নিং? নিচের কোন ধরনের শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে? এ ক্লাসরুম উইথ স্ট্রাকচার্ড অ্যান্ড প্ল্যান্ড লার্নিং ড্রিভেন বাই টেক্সট বুক কন্টেন্ট, পাঠ্যপুস্তক নির্ভর পরিকল্পিত কাঠামোবদ্ধ শিক্ষার শ্রেণীকক্ষ। A classroom with a variety of material displayed in the class beyond the reach of children so that the material lasts longer, শিশুদের নাগালের বাইরে বিভিন্ন উপকরণ প্রদর্শিত থাকে এমন শ্রেণীকক্ষ। A classroom with open activity corners and a variety of children's literature in open shelves accessible by any time of the day, খোলা কার্যক্রমের কোণা এবং শিশুদের জন্য বিভিন্ন বইসহ উন্মুক্ত তাক বিশিষ্ট শ্রেণীকক্ষ, যেখানে শিশুরা খুব সহজেই সেগুলিকে চাইলে নিতে পারে। ডি, এ ক্লাসরুম উইথ নিটলি অর্গানাইজড ম্যাটেরিয়াল কাপবোর্ডস ব্রট আউট ওয়ান্স এ উইক ফর ফ্রি প্লে, সুশৃঙ্খল উপকরণ আলমারি যা সপ্তাহে একবার মুক্ত খেলাধুলার জন্য বের করা হয়। তাহলে কোন ধরনের শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে? সমৃদ্ধ শিক্ষার জন্য শিশুদের কিন্তু হাতে কলমে কাজ করার সুযোগ প্রদান করতে হবে, বিভিন্ন শিক্ষা সামগ্রী ব্যবহার করতে দিতে হবে, স্বাধীনভাবে কিন্তু তাদেরকে অনুসন্ধানের সুযোগ দিতে হবে। তাই এগুলি সবই হচ্ছে আমাদের অপশন সি, এ ক্লাসরুম উইথ ওপেন অ্যাক্টিভিটি কর্নার্স অ্যান্ড এ ভ্যারাইটি অফ চিলড্রেন্স লিটারেচার ইন ওপেন সেলফস অ্যাক্সেসিবল এনি টাইম অফ দ্য ডে, দিনের যে কোনো টাইমে যেন অ্যাক্সেসিবল থাকে সেটি। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি দেখি, তাহলে অতিরিক্ত পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা শিশুদের যে ক্রিয়েটিভিটি সেটাকে কিন্তু সীমিত করে। বি যদি দেখি, ম্যাটেরিয়াল ডিসপ্লে, এখানে উপকরণ যদি শিশুদের নাগালের বাইরে থাকে তাহলে তারা তো সেগুলো ব্যবহার করতে পারবে না, তাহলে সেগুলো থাকা না থাকা সমান। ডি যদি দেখি, সপ্তাহে একবার উপকরণ ব্যবহার করার সুযোগ কিন্তু যথেষ্ট নয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ টেক্সট বুকস ইন দ্য ক্লাসরুম? নিচের কোনটি শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? They form the most essential learning resource in a resource-starved context, সম্পদের অভাবপূর্ণ পরিবেশে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণ সম্পদ। They are one of the resource and reference materials available in the class, এগুলো শ্রেণীকক্ষে উপলব্ধ বিভিন্ন শিক্ষা সম্পদ ও রেফারেন্স উপকরণের একটি। They maintain homogeneity in learning across a state or the nation, এগুলো রাজ্য বা দেশের শিক্ষায় একরূপতা বজায় রাখে। They provide guidance to teachers and parents about the course of study, এগুলো শিক্ষক ও অভিভাবকদের পাঠ্যক্রম সম্পর্কে নির্দেশনা দেয়।
তাহলে শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের ভূমিকা। এনসিএফ 2005 অনুযায়ী পাঠ্যপুস্তক হলো অনেক যে আমাদের রিসোর্স আছে শিক্ষা সম্পদ তার মধ্যে একটি, যেটা লার্নিং টিএলএম এর মধ্যে একটি হচ্ছে আমাদের, মানে অনেকগুলো টিএলএম এর মধ্যে একটি হচ্ছে আমাদের বই। শিক্ষা কেবল কিন্তু বই নির্ভর হওয়া উচিত নয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। দে আর ওয়ান অফ দ্য রিসোর্স অ্যান্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ইন দ্য ক্লাস। এ যদি দেখি, ফ্রম দ্য মোস্ট এসেন্সিয়াল লার্নিং রিসোর্স ইন দ্য রিসোর্স টাউট কন্টেক্সট। ঠিক আছে, মানে বলতে চাইছি যে সম্পদের অভাব আছে সেই জায়গায় খুব এসেন্সিয়াল। সম্পদের অভাবে বই গুরুত্বপূর্ণ হলেও এটি কিন্তু একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নয়। যদি সম্পদ না থাকে আমি অনেক জিনিস কিন্তু অনেকভাবেই করাতে পারি। যেমন যদি আমি উম, কারোর মধ্যে মূল্যবোধ জাগাতে চাই তাহলে তাকে আমি খেলার মাধ্যমে সেটা শেখাতে পারি। ঠিক আছে, যদি কাউকে আমি ভগ্নাংশ শেখাতে চাই তখন আমি তাকে একটা পাতাকে দু টুকরো করে তারপর সেভাবে বুঝাতে পারি। তাহলে সবসময় যে আমাকে বই চাই তার কোনো মানে নেই। ঠিক আছে, সি যদি দেখি, একরূপতা বজায় রাখা বইয়ের কিন্তু প্রধান উদ্দেশ্য নয়। দে প্রোভাইড গাইডেন্স টু টিচার্স অ্যান্ড প্যারেন্টস অ্যাবাউট দ্য কোর্স অফ স্টাডি। শিক্ষক ও অভিভাবকদের কিছু নির্দেশনা দেয় কিন্তু এটাই মূল নয়। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 derives its understanding from। জাতীয় পাঠ্যক্রম কাঠামো তার ধারণাগত ভিত্তি গ্রহণ করেছে কোথা থেকে? কগনিটিভ থিওরিজ, জ্ঞানীয় তত্ত্ব থেকে, হিউম্যানিজম মানবতা থেকে, মানবতাবাদ থেকে, বিহেভিয়ারিজম আচরণবাদ থেকে, কনস্ট্রাকটিভিজম গঠনবাদ থেকে। তাহলে এটা তো সবাই পারবে। এনসিএফ 2005-এর মূল দর্শন হলো কনস্ট্রাকটিভিজম, যেখানে শিক্ষার্থী নিজেই অভিজ্ঞতা ও মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজের জ্ঞান নির্মাণ করে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কগনিটিভ থিওরি প্রভাব ফেলেছে কিন্তু এনসিএফ এর মূল ভিত্তি কগনিটিভ থিওরি নয়। হিউম্যানিজম শিক্ষার্থী কেন্দ্রিক হলেও এনসিএফ এর প্রধান ভিত্তি কিন্তু নয়। বিহেভিয়ারিজম মুখস্থ ও পুনরাবৃত্তির উপর জোর দেয়, যা এনসিএফ দর্শনের একদম বিপরীত। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য চিলড্রেন ইন এ ক্লাস ক্যান বি কনসিডার্ড টু বি মোটিভেটেড ইফ। শ্রেণীকক্ষে শিশুদের অনুপ্রাণিত বলা যেতে পারে যদি দে আস্ক কোয়েশ্চেন্স সিকিং ক্লারিফিকেশন ফ্রম দ্য টিচার, তারা শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করে। দে কাম টু স্কুল নিটলি ড্রেসড ইন ইউনিফর্ম, তারা পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে বিদ্যালয়ে আসে। দে মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, তারা শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখে। অল আর রেগুলার ইন অ্যাটেন্ডেন্স, সবাই নিয়মিত উপস্থিত থাকে। তাহলে শ্রেণীকক্ষে শিশুদের অনুপ্রাণিত বলা যেতে পারে। প্রশ্ন করা কিন্তু শেখার প্রতি আগ্রহ, কৌতূহল, ঠিক আছে, কৌতূহল অভ্যন্তরীণ প্রেরণার একটা লক্ষণ। তাই সেটাই হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। দে আস্ক কোয়েশ্চেন্স সিকিং ক্লারিফিকেশন ফ্রম দ্য টিচার। বি কেন হবে না? পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হওয়া পোশাক মানে পরিচ্ছন্ন পোশাক কিন্তু প্রেরণার বা মোটিভেশনের প্রমাণ নয়। দে মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, শৃঙ্খলা মানেই কিন্তু শেখার আগ্রহ নয়। দে অল আর রেগুলার ইন অ্যাটেন্ডেন্স, নিয়মিত উপস্থিতি গুরুত্বপূর্ণ কিন্তু একে প্রেরণার একমাত্র সূচক বলা যায় না। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুটেবল টু ইমপ্রুভ চিলড্রেন্স লার্নিং। শিশুদের শেখার উন্নতির জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? টিচার্স শুড ফ্যাসিলিটেট চিলড্রেন টু ইন্টারাক্ট উইথ ইচ আদার অন রিয়েল লাইফ সিচুয়েশনস। শিক্ষক বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে শিশুদের পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ করে দেবেন। এই যে বাস্তব জিনিস, যেই বাস্তব চলে এলো বেশিরভাগ ক্ষেত্রে এটি অ্যান্সার হয়। অন্যগুলো দেখে নিই। রেগুলার অ্যাসেসমেন্ট টেস্ট শুড বি কন্ডাক্টেড, নিয়মিত মূল্যায়ন পরীক্ষা নেওয়া উচিত। টিচার্স শুড এক্সপ্লেন দ্য কন্টেন্ট ইউজিং ডিফারেন্ট এক্সাম্পলস অ্যান্ড ইলাস্ট্রেশনস। শিক্ষক বিভিন্ন উদাহরণ ও চিত্রের সাহায্যে বিষয়বস্তু ব্যাখ্যা করবেন। অল টাইপস অফ লার্নিং ম্যাটেরিয়াল শুড বি দেয়ার ইন দ্য ক্লাস। শ্রেণীকক্ষে সব ধরনের শিক্ষণ উপকরণ থাকা উচিত। তাহলে ভাইগটস্কির মতে সামাজিক মিথস্ক্রিয়া শেখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমরা সবাই জানি। বাস্তব জীবনের পরিস্থিতিতে আলোচনা ও সহযোগিতা শেখাকে গভীর করে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে আমাদের এ হচ্ছে অ্যান্সার। বি কেন হবে না? মূল্যায়ন গুরুত্বপূর্ণ কিন্তু এটি শেখার উন্নতির সরাসরি মাধ্যম নয়। সি যদি দেখি, আহ, তাহলে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা ভালো কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়ার তুলনায় কম কার্যকর। ডি যদি দেখি, তাহলে ডি এ যেটা বলতে চাইছে উপকরণ থাকা উচিত। তো উপকরণ থাকা দরকার, তবে সেগুলো ব্যবহারের সুযোগ আরো গুরুত্বপূর্ণ। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ডিসিপ্লিন হুইচ হ্যাজ
A significant role in a learning environment is of the kind which helps শেখার পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শৃঙ্খলা হলো সেই ধরনের যা সাহায্য করে চিলড্রেন রোট মেমোরাইজ দেয়ার লেসন্স শিশুদের মুখস্থ তো হবেই না চিলড্রেন টু রেগুলেট অ্যান্ড মনিটর দেয়ার ওন লার্নিং শিশুদের নিজেদের শেখা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে টু ক্রিয়েট সাইলেন্স নীরবতা সৃষ্টি করতে টিচার্স টু গিভ ইনস্ট্রাকশনস শিক্ষকদের নির্দেশ দিতে তা শেখার পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শৃঙ্খলা কি আধুনিক শিক্ষায় কিন্তু সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয় এটি শিশুদের দায়িত্বশীল আর স্বনির্ভর করে তোলে ঠিক আছে তাই আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আমাদের বি চিলড্রেন টু রেগুলেট অ্যান্ড মনিটর দেয়ার ওন লার্নিং সি যদি দেখি নীরবতা কিন্তু শেখার নিশ্চয়তা দেয় না আর ডি যদি দেখি তাহলে শুধু নির্দেশ মানা কিন্তু প্রকৃত শৃঙ্খলা নয় ঠিক আছে তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট Which one of the following statements is true about the role of heredity and environment? বংশগতি ও পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক এনভায়রনমেন্ট প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল অনলি ইন দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পরিবেশ শুধুমাত্র ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সার্টেন অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট আর ইনফ্লুয়েন্সড মোর বাই হেরিডিটি অ্যান্ড আদার্স মোর বাই এনভায়রনমেন্ট বিকাশের কিছু দিক বংশগতির দ্বারা এবং কিছু দিক পরিবেশের দ্বারা বেশি প্রভাবিত হয় A child's ability to learn and perform is completely decided by the genes. একটি শিশুর শেখা ও কর্মক্ষমতা সম্পূর্ণভাবে জিন দ্বারা নির্ধারিত হয় গুড কেয়ার অ্যান্ড এ নিউট্রিশিয়াস ডায়েট ক্যান ফাইট অফ এনি ডিসঅর্ডার এ চাইল্ড ইজ বর্ন উইথ ভালো পরিচর্যা ও পুষ্টিকর খাদ্য জন্মগত সব সমস্যাকে দূর করতে পারে তাহলে বলছে বংশগতি ও পরিবেশের ভূমিকা শিশুর বিকাশে কিন্তু হেরিডিটি ও এনভায়রনমেন্ট উভয়ই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি বুদ্ধি ব্যক্তিত্ব ভাষা আচরণ সব কিছুতেই কিন্তু এদের ইকুয়াল প্রভাব থাকে ঠিক আছে এবারে কোনো ক্ষেত্রে বেশি কোনো ক্ষেত্রে কম তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার সার্টেন অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট আর ইনফ্লুয়েন্সড মোর বাই হেরিডিটি অ্যান্ড আদার্স মোর বাই এনভায়রনমেন্ট এ কেন হবে না পরিবেশ শুধু ভাষা নয় সব ক্ষেত্রেই প্রভাব ফেলে ঠিক আছে সি কেন হবে না জিন কিন্তু সব ক্ষেত্রে একমাত্র নির্ধারক নয় ডি কেন হবে না সব জন্মগত সমস্যা ভালো খাদ্য ও পরিচর্যা কিন্তু দূর করা যায় না তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ক্যান নট বি অ্যাট্রিবিউটেড টু পিয়াজেস থিওরি নিচের কোন বক্তব্যটি পিয়াজের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয় চিলড্রেন অ্যাক্ট অন দেয়ার এনভায়রনমেন্ট শিশুরা তাদের পরিবেশের উপর ক্রিয়া করে ডেভেলপমেন্ট ওকার্স ইন কোয়ালিটেটিভ স্টেজেস বিকাশ গুণগত ধাপে ধাপে ঘটে চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যান্ড ইউজ নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড শিশুরা তাদের জগৎ সম্পর্কে জ্ঞান নির্মাণ ও ব্যবহার করে লার্নিং টেকস প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিস নিরন্তর অনুশীলনের মাধ্যমেই শেখা ঘটে সবাই পারবে এটি করতে এবারে বলছে কোনটা অ্যাট্রিবিউটেড নয় ক্যান নট বি অ্যাট্রিবিউটেড তাহলে চিলড্রেন অ্যাক্ট অন দেয়ার এনভায়রনমেন্ট পিয়াজে কিন্তু বলেছেন যে শিশু পরিবেশের উপর ক্রিয়া করে ডেভেলপমেন্ট অকার্স ইন কোয়ালিটেটিভ স্টেজেস তিনি বিকাশকে বিভিন্ন গুণগত ধাপে ভাগ করেছেন চারটি ভাগে আমরা সবাই জানি চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যান্ড ইউজ নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড জ্ঞান নির্মাণ পিয়াজের তত্ত্বের মূল ধারণা শিশুরা যে নিজেরাই নিজেদের জ্ঞান গঠন করেন সেটি তিনি বারবার বলেছেন চার যদি দেখি লার্নিং টেক্স প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিস এটি কিন্তু বিহেভিয়ারিজমের ধারণা পিয়াজে বিশ্বাস করতেন শিশু নিজে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে প্র্যাকটিসের মাধ্যমে নয় তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কোনটা ক্যান নট বি অ্যাট্রিবিউটেড বলেছে তাই ডি অ্যান্সার নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লিমিটেশন অফ দ্য প্রি-অপারেশনাল থট নিচের কোনটি সক্রিয় চিন্তার সীমাবদ্ধতা নয় ইররিভার্সিবিলিটি প্রত্যাবর্তন অক্ষমতা টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট একটিমাত্র বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবণতা ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট প্রতীকী চিন্তার বিকাশ ইগোসেন্ট্রিজম আত্মকেন্দ্রিকতা তাহলে প্রি অপারেশনাল স্টেজে আমরা পড়েছি পিয়াজের যে স্টেজগুলি তাই না সেখানে কি পড়েছি যে প্রতীকী চিন্তার বিকাশ প্রাক সক্রিয় পর্যায়ের একটি বৈশিষ্ট্য সীমাবদ্ধতা নয় তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট ইররিভার্সিবিলিটি একটা সীমাবদ্ধতা সেন্ট্রেশন একটা সীমাবদ্ধতা ইগোসেন্ট্রিজম একটা সীমাবদ্ধতা তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট Play has a significant role in development of young children for the following reasons except নিচের কারণগুলো ছাড়া খেলাধুলো ছোট শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে they acquire new skills and learn when to use them তারা নতুন দক্ষতা অর্জন করে এবং সেগুলোর ব্যবহার শেখে they gain mastery over their
বডি, তারা নিজেদের শরীরের উপর নিয়ন্ত্রণ অর্জন করে। ইট স্টিমুলেটস দেয়ার সেন্সেস, এটি তাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে। ইট ইজ জাস্ট এ প্রেজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম, এটি কেবল সময় কাটানোর একটি আনন্দদায়ক উপায়। তাহলে খেলা শুধু বিনোদন কিন্তু নয়, এটি শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক আর জ্ঞানীয় যে আমাদের চারটা মেন ডেভেলপমেন্ট আছে সেগুলিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু সময় কাটানোর উপায় বলা ভুল। তাই এটি এর অ্যান্সার হবে আমাদের ডি, ইট ইজ জাস্ট এ প্রেজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম, এটি বলা ভুল। ঠিক আছে, খেলার মাধ্যমে শিশুরা নতুন দক্ষতা শেখে, এটা সঠিক। খেলার মাধ্যমে শরীরের উপর নিয়ন্ত্রণ বাড়ে, এটাও সঠিক। ইট স্টিমুলেটস দেয়ার সেন্সেস, খেলা ইন্দ্রিয়গুলিকে উদ্দীপিত করে, এটাও সঠিক। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইনভাইটস চিলড্রেন টু থিঙ্ক ক্রিটিক্যালি? নিচের কোন প্রশ্নটি শিশুদের সমালোচনামূলক চিন্তায় উৎসাহিত করে? হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান সলভ দিস? আমরা এটি সমাধান করার কি কি ভিন্ন উপায় খুঁজে পেতে পারি? ডু ইউ নো দ্য অ্যান্সার টু দিস? তুমি কি এর উত্তর জানো? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সঠিক উত্তর কি? ক্যান ইউ থিঙ্ক অফ এ সিমিলার সিচুয়েশন? তুমি কি এরকম একটি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারো? তাহলে সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং তখনই গড়ে ওঠে যখন শিশু বিভিন্ন সম্ভাবনা নিয়ে চিন্তা করে, বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করে, বিকল্প কোনো সমাধান খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে কোথায়? আমরা এটি সমাধান করার কি কি ভিন্ন উপায় খুঁজে পেতে পারি। তাহলে ভিন্ন ভিন্ন আমাদেরকে উপায় খুঁজতে হচ্ছে, তাহলে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হচ্ছে। বি যদি দেখি, শুধু উত্তর জানা আছে কিনা তাই যাচাই করছে এখানে। সঠিক উত্তর কি? একটি মাত্র সঠিক উত্তর খুঁজছে এখানে। তুমি কি এরকম একটি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারো? চিন্তা করতে সাহায্য করে, তবে এর মতন বহু বিকল্প কিন্তু খোঁজার জন্য উৎসাহ দেয় না। একটা আলাদা পরিস্থিতির কথা ভাবতে বলেছে, কিন্তু অন্য অন্য উপায় খোঁজার কথা বলেনি। তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশনস বেস্ট ডিসক্রাইবস প্রোগ্রেসিভ এডুকেশন? নিচের কোন বিকল্পটি প্রগতিশীল শিক্ষাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? প্রজেক্ট মেথড, অ্যাবিলিটি গ্রুপিং, র্যাঙ্কিং। প্রকল্প পদ্ধতি, যোগ্যতা অনুযায়ী দলবিন্যাস, র্যাঙ্কিং। লার্নিং বাই ডুইং, প্রজেক্ট মেথড, কোঅপারেটিভ লার্নিং। কাজের মাধ্যমে শেখা, প্রকল্প পদ্ধতি, সহযোগিতামূলক শিক্ষা। থিমেটিক ইউনিটস, রেগুলার ইউনিট টেস্টস, র্যাঙ্কিং। বিষয়ভিত্তিক ইউনিট, নিয়মিত ইউনিট টেস্ট, র্যাঙ্কিং। পার্সোনালাইজড লার্নিং, অ্যাবিলিটি গ্রুপিং, লেভেলিং স্টুডেন্টস। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, দলবিন্যাস, শিক্ষার্থীদের লেভেলিং। তাহলে আমরা এতদিন ধরে পড়ে আসছি প্রোগ্রেসিভ এডুকেশন জন ডিউয়ের দর্শনের উপর ভিত্তি করে এটা তৈরি। এটা কিন্তু লার্নিং বাই ডুইং, প্রজেক্ট মেথড, কোঅপারেটিভ লার্নিং এগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে তার বেশি বলার কিছু নেই। এখানে যদি র্যাঙ্কিং করা কিন্তু প্রগতিশীল এডুকেশনের, প্রোগ্রেসিভ এডুকেশনের বৈশিষ্ট্য নয়। এখানেও র্যাঙ্কিং, এখানেও লেভেলিং, এগুলো সবই কিন্তু নেগেটিভ। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্রোগ্রেসিভ এডুকেশন এক্সপ্লেন্স এডুকেশন ইজ লাইফ ইটসেলফ? প্রগতিশীল শিক্ষা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি এডুকেশন ইজ লাইফ ইটসেলফ ধারণাটিকে ব্যাখ্যা করে? লাইফ ইজ দ্য ট্রু এডুকেটর, জীবনই প্রকৃত শিক্ষক। স্কুল এডুকেশন শুড কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ পসিবল, বিদ্যালয়ের শিক্ষা যতদিন সম্ভব চলা উচিত। স্কুলস আর নট রিকোয়ার্ড, চিলড্রেন ক্যান লার্ন ফ্রম দেয়ার লাইফ এক্সপিরিয়েন্সেস, বিদ্যালয়ের প্রয়োজন নেই, শিশুরা জীবনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এডুকেশন ইন স্কুলস শুড রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, বিদ্যালয়ের শিক্ষা সামাজিক ও প্রাকৃতিক জগৎকে প্রতিফলিত করবে। তাহলে এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। জন ডিউইর মতে শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষা নিজেই জীবন। তাই বিদ্যালয়ের শিক্ষা বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া উচিত। তাই আমাদের অ্যান্সার হবে ডি, বিদ্যালয়ের শিক্ষা সামাজিক ও প্রাকৃতিক জগৎকে প্রতিফলিত করবে। জীবনই প্রকৃত শিক্ষক, এটা আংশিকভাবে সত্য, কিন্তু উক্তিটির পূর্ণ অর্থ প্রকাশ করে না। এটা যেটা বলেছে এটার পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করে না। বিদ্যালয়ের শিক্ষা যতদিন সম্ভব চলা উচিত, শিক্ষার সময়কাল নিয়ে কথা বলছে ধারণাটি, এই যে ধারণাটির কথা বলছে সেটা কিন্তু নয়। বিদ্যালয়ের প্রয়োজন নেই, শিশুরা জীবনের অভিজ্ঞতা থেকে শিখে। ডিউই কিন্তু বিদ্যালয়ের গুরুত্বকে অস্বীকার করেননি। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কন্ট্রিবিউশন অফ কোয়েলবার্গস থিওরি? নিচের কোনটি কোহেলবার্গের তত্ত্বের অবদান হিসেবে বিবেচিত হতে পারে? হিজ বিলিফ ইজ দ্যাট চিলড্রেন আর মোরাল ফিলোসফার্স, তিনি বিশ্বাস করতেন যে শিশুরা নৈতিক দার্শনিক। হিজ থিওরি হ্যাজ সাপোর্টেড অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন কগনিটিভ ম্যাচুরিটি অ্যান্ড মোরাল ম্যাচুরিটি, তার তত্ত্ব জ্ঞানীয় পরিপক্কতা ও নৈতিক পরিপক্কতার মধ্যে সম্পর্ককে সমর্থন করেছে। দ্য থিওরি হ্যাজ এলাবোরেট টেস্টিং প্রসিডিওর্স, তার তত্ত্বে বিস্তৃত পরীক্ষণ পদ্ধতি রয়েছে। ইট এস্টাবলিশেস এ ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন মোরাল রিজনিং অ্যান্ড অ্যাকশন, এটি নৈতিক বিচার ও নৈতিক আচরণের মধ্যে স্পষ্ট সম্পর্ক স্থাপন করে।
তাহলে কোহেলবার্গের তত্ত্বের অবদান কি? কোহেলবার্গ দেখিয়েছেন যে নৈতিক বিকাশ জ্ঞানীয় বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ধাপে ধাপে এটি এগোয়, তাই না? তাই আমাদের অ্যান্সার হচ্ছে বি। তার তত্ত্ব জ্ঞানীয় পরিপক্কতা ও নৈতিক পরিপক্কতার মধ্যে সম্পর্ককে সমর্থন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে শিশুরা নৈতিক দার্শনিক, এটি তার মূল অবদান নয়। তার তত্ত্বে বিস্তৃত পরীক্ষণ পদ্ধতি রয়েছে, এটা কিন্তু নয়, সমালোচনা আছে এটার উপর। এটি নৈতিক বিচার ও নৈতিক আচরণের মধ্যে স্পষ্ট সম্পর্ক স্থাপন করে। নৈতিক বিচার ও নৈতিক আচরণের মধ্যে সবসময় সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রেফার্স টু। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি বলতে বোঝায় দ্য পয়েন্ট ইন লার্নিং হোয়েন সাপোর্ট ক্যান বি উইথড্রন। শেখার এমন একটি স্তর যেখানে সহায়তা প্রত্যাহার করা যায়। দ্য ফেজ হোয়েন ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ইজ পসিবল। এমন একটি পর্যায় যেখানে সর্বাধিক বিকাশ সম্ভব। দ্য ডেভেলপমেন্টাল ফেজ হোয়েন চাইল্ড টেক্স কমপ্লিট রেসপন্সিবিলিটি ফর লার্নিং। এমন একটি বিকাশ পর্যায় যেখানে শিশু সম্পূর্ণভাবে নিজের শেখার দায়িত্ব গ্রহণ করে। এ কনটেক্সট ইন হুইচ চিলড্রেন ক্যান অলমোস্ট পারফর্ম এ টাস্ক অন দেয়ার ওন উইথ দ্য রাইট লেভেল অফ সাপোর্ট। এমন একটি পরিস্থিতি যেখানে যথাযথ সহায়তা পেলে শিশু প্রায় নিজেই কাজটি করতে পারে। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ভাইগটস্কির জেডপিডি হলো শিশুর যে বর্তমান ক্ষমতা আর তাকে সাহায্য করলে যে সম্ভাব্য ক্ষমতা হতে তার আছে, ঠিক আছে, সেটাকেই তার যে মধ্যবর্তী ক্ষেত্র সেটাকে বলতে চাইছে। মানে স্ক্যাফোল্ডিং দিলে সে যতটা পর্যন্ত যেতে পারবে সেটাই হচ্ছে তার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে সবচেয়ে বেস্ট অপশন আমাদের কি? ডি। এমন একটি পরিস্থিতি যেখানে যথাযথ সহায়তা পেলে শিশু প্রায় নিজেই কাজটি করতে পারবে, স্ক্যাফোল্ডিং এর কথা বলা হচ্ছে। এ কেন হচ্ছে না? সহায়তা প্রত্যাহার করা যায়। জেডপিডি এর শেষ ধাপ হতে পারে কিন্তু সংজ্ঞা নয়। এমন একটি পর্যায়ে যেখানে সর্বাধিক বিকাশ সম্ভব, জেডপিডি এর সঠিক সংখ্যা এটা নয়। এমন একটি বিকাশ পর্যায় যেখানে শিশু সম্পূর্ণভাবে নিজের শেখার দায়িত্ব গ্রহণ করে। শিশু সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু জেডপিডি এর বৈশিষ্ট্য নয়। তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যান অ্যান্ড্রোজিনাস পার্সোনালিটি। একটি অ্যান্ড্রোজিনাস পার্সোনালিটি কি? অ্যাডহিয়ার্স টু স্টিরিওটিপিক্যাল জেন্ডার রোলস প্রিভিলেন্ট ইন দ্য সোসাইটি। সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক ধ্যান ধারণা অনুসরণ করে। রেফার্স টু মেন উইথ ফেমিনাইন ট্রেটস। নারীত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষকে বোঝায়। হ্যাজ এ ব্যালেন্স অফ হোয়াট এ জেনারেলি কনসিডার্ড ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন ট্রেটস। সাধারণভাবে পুরুষালী ও নারীসুলভ বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য বজায় রাখে। টেন্ডস টু বি অ্যাসার্টিভ অ্যান্ড অ্যারোগ্যান্ট। সাধারণত অত্যাধিক দৃঢ় ও অহংকারী হয়। তাহলে অ্যান্ড্রোজিনাস পার্সোনালিটি, অ্যান্ড্রোজিনাস ব্যক্তিত্বে ম্যাসকুলিন ও ফেমিনিন উভয় বৈশিষ্ট্যের সুষম একটা মাঝামাঝি উপস্থিতি থাকে, ঠিক আছে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোলস থ্রু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। নিচের সবকটির মাধ্যমে শিশুরা লিঙ্গভিত্তিক অর্জন করে, তবে ব্যতিক্রম হলো কোনটি? টিউটারিং, মিডিয়া, গণমাধ্যম, সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, সংস্কৃতি বা কালচার। তাহলে জেন্ডার রোল প্রধানত পরিবার, সমাজ, সংস্কৃতি এবং গণমাধ্যমের মাধ্যমে শেখা হয়। কোনটিতে শেখা হয় না? টিউটারিং, ঠিক আছে। নেক্সট, ওয়ান অফ দ্য ক্রিটিক্স অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্টস হ্যাজ বিন দ্যাট। মানকীকৃত পরীক্ষার একটি সমালোচনা হলো দে ডু নট গিভ এ ক্লিয়ার পিকচার অফ এ চাইল্ডস অ্যাবিলিটি। এগুলো শিশুর সক্ষমতার স্পষ্ট চিত্র দেয় না। দে রিপ্রেজেন্ট লার্জলি দ্য মেন স্ট্রিম কালচার অ্যান্ড আর দেয়ার ফর বায়াসড। এগুলো মূলধারা সংস্কৃতিকে বেশি প্রতিনিধিত্ব করে, তাই পক্ষপাতদুষ্ট। দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এগুলো ভাষা বোঝা কঠিন। দ্য টেস্টস ক্যান নট বি অ্যাডমিনিস্টার্ড অন লার্জ পপুলেশনস। এগুলো বৃহৎ জনগোষ্ঠীর উপর প্রয়োগ করা যায় না। তাহলে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অনেক স্ট্যান্ডার্ডাইজ টেস্ট সাংস্কৃতিকভাবে কিন্তু পক্ষপাত দুষ্ট হতে পারে এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিস্থিতির শিক্ষার্থীদের প্রতি ন্যায্য নাও হতে পারে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে বি। এগুলো মূলধারা সংস্কৃতিকে বেশি প্রতিনিধিত্ব করে, তাই পক্ষপাত দুষ্ট। নেক্সট, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স সেজ দ্যাট। মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব অনুযায়ী ইন্টেলিজেন্স ক্যান বি মাল্টিপ্লাইড উইথ ইফেক্টিভ পেডাগজি। কার্যকর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে বুদ্ধিমত্তা বহুগুণ বাড়ানো যায়। ইন্টেলিজেন্স ক্যান বি র্যাপিডলি অ্যাক্সেলারেটেড। বুদ্ধিমত্তা দ্রুত বৃদ্ধি করা যায়। ইন্টেলিজেন্স ক্যান বি অফ সেভারাল কাইন্ডস। বুদ্ধিমত্তার একাধিক ধরন থাকতে পারে। পেপার পেন্সিল টেস্টস আর নট হেল্পফুল। লিখিত পরীক্ষা কার্যকর নয়। তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট থিওরি আমরা সবাই পড়েছি, যেটা গার্ডেনারের, তাই তো। তো হাওয়ার্ড গার্ডিনারের মতে বুদ্ধিমত্তা বা বুদ্ধি কিন্তু একক নয়, একটি নয়, অনেকগুলি আছে। 8টি প্রকার বলেছিলেন: ভাষাগত, যৌক্তিক, সঙ্গীত, শারীরিক, আন্তর্ব্যক্তিক, অন্তর্ব্যক্তিক, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? বুদ্ধিমত্তার একাধিক ধরন থাকতে পারে। সি হচ্ছে আমাদের অ্যান্সার।
কার্যকর কার্যকর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে বুদ্ধিমত্তা বহুগুণ বাড়ানো যায়, এই সব বাড়ানোর কথা তিনি বলেননি। বুদ্ধিমত্তা দ্রুত বৃদ্ধি করা যায়, এই কথাও তিনি বলেননি। আর লিখিত পরীক্ষা কার্যকর নয়, এটা তো লিখিত পরীক্ষার সীমাবদ্ধতা তো আছেই। তত্ত্বের মূল বক্তব্য কিন্তু, মানে তত্ত্বে কোনো বক্তব্যই নেই এর উপর। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, টিচার ক্যান ইউটিলাইজ বোথ অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং টু। শিক্ষক অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং উভয়ই ব্যবহার করতে পারেন to monitor children's progress and set appropriate goals to fill their learning gaps, শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ ও শেখার ঘাটতি পূরণের লক্ষ্য নির্ধারণে, নো চিলড্রেন্স প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট লেভেল, শিক্ষার্থীর অগ্রগতি ও সাফল্যের স্তর জানার জন্য, নো লার্নিং নিডস অফ চাইল্ড অ্যান্ড সিলেক্ট টিচিং স্ট্র্যাটেজি অ্যাকর্ডিংলি, শিক্ষার্থীর শেখার প্রয়োজন বোঝা এবং উপযুক্ত শিক্ষণ কৌশল নির্বাচন করার জন্য, অ্যাসেস চাইল্ডস পারফরম্যান্স অ্যাট পিরিয়ডিক ইন্টারভেলস অ্যান্ড সার্টিফাই হিজ অর হার পারফরম্যান্স, নির্দিষ্ট সময় অন্তর শিক্ষার্থীর পারফরম্যান্স মূল্যায়ন ও সনদ প্রদানের জন্য। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শেখার সময় শিক্ষার্থীর অগ্রগতি বোঝার জন্য ব্যবহৃত হয়, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সামেটিভ অ্যাসেসমেন্ট শেখার ফলাফল মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তাই উভয়কে যদি একত্রে ব্যবহার করি তাহলে শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতি বুঝতে পারবে, তার শেখার ঘাটতি পূরণের জন্য পরিকল্পনা করতে পারবে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেকেন্ড এটা যদি দেখি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর উদ্দেশ্য। সি এরটা যদি দেখি তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর উদ্দেশ্য। আর যদি ডি এরটা দেখি, এটা সাধারণত সামেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর কাজ। তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, নিচের কোনটি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশনের সঙ্গে সম্পর্কিত নয়? ইট ইজ ইউজফুল টু লেভেল চিলড্রেন অ্যাজ স্লো, পোর অর ইন্টেলিজেন্ট, এটি শিশুদের ধীর, দুর্বল বা মেধাবী বলে চিহ্নিত করতে সাহায্য করে। এটা তো করেই না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইট হ্যাজ বিন ম্যান্ডেটেড বাই দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট অফ ইন্ডিয়া, এটি ভারতের শিক্ষার অধিকার আইনের অধীনে প্রবর্তিত হয়েছে। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, এটি শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। ইট ফোকাসেস অন চাইল্ডস অ্যাচিভমেন্ট ইন ডিফারেন্ট লার্নিং এরিয়াস, এটি শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অর্জনের উপর গুরুত্ব দেয়। তাহলে এই তিনটেই দেয়, তাই না? আরটি এর সঙ্গে যুক্ত ছিল, সিসি শিক্ষণ প্রক্রিয়ার অংশ বটে। ঠিক আছে, আর শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন করে, কিন্তু তাদেরকে লেবেল করে না, ধীর, দুর্বল, মেধাবী এই বলে চিহ্নিত করে না। তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, গিফটেডনেস ইন চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, শিশুদের মেধাবী হওয়ার কারণ হিসেবে ধরা হয় এ ডিসিপ্লিনড রুটিন, নিয়মতান্ত্রিক জীবনযাপন, অ্যান্ড ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশের পারস্পরিক প্রভাব, এ রিসোর্স রিচ এনভায়রনমেন্ট, সম্পদ সমৃদ্ধ পরিবেশ, সাকসেসফুল প্যারেন্টস, সফল পিতামাতা। তাহলে মেধাবী, মেধাবী হওয়ার কারণ হিসেবে কি ধরা হয়? তাহলে গিফটেডনেস বা জিনগত যে বুদ্ধিমত্তা, ঠিক আছে, আহ, মানে গিফটেডনেস কিন্তু শুধুমাত্র যে জিনগত বা পরিবেশগত তা বলা যায় না, হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটোর মিলিত বা পারস্পরিক প্রভাবের ফল আমরা বলতে পারি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিলড্রেন কামিং ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস নিড এ ক্লাসরুম এনভায়রনমেন্ট হুইচ, আর্থসামাজিকভাবে বঞ্চিত পটভূমি থেকে আসা শিশুদের জন্য এমন শ্রেণীকক্ষ প্রয়োজন যা ক্যাটেগরাইজ চিলড্রেন বেসড অন দেয়ার অ্যাবিলিটিস, তাদের যোগ্যতার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করে, টিচেস দেম গুড বিহেভিয়ার, তাদের ভালো আচরণ শেখায়, ভ্যালিউজ অ্যান্ড ইউজেস দেয়ার কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক নলেজ, তাদের সাংস্কৃতিক ও ভাষাগত জ্ঞানকে মূল্য দেয় এবং ব্যবহার করে, ডিসকারেজেস দ্য ইউজ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ সো দ্যাট দে লার্ন দ্য মেন স্ট্রিম ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা ব্যবহার নিরুৎসাহিত করে যাতে তারা মূলধারার ভাষা শিখতে পারে। তাহলে আর্থসামাজিকভাবে বঞ্চিত পটভূমি থেকে আসা শিশুদের জন্য শ্রেণীকক্ষে প্রয়োজন, কি প্রয়োজন? তাহলে ইনক্লুসিভ এডুকেশনের মূলনীতি হলো শিক্ষার্থীর ভাষা, সংস্কৃতি, অভিজ্ঞতাকে সম্মান করা এবং সবাইকে রেগুলার স্কুলে ভর্তি করা, একসঙ্গে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই সবচেয়ে বেস্ট সেটা তখনই হবে যখন তাদের সংস্কৃতি, ভাষাগত জ্ঞানকে মূল্য দেওয়া হবে এবং তাদের সেগুলি ব্যবহার করা হবে। তাই সি আমাদের অ্যান্সার। শ্রেণীবিন্যাস কিন্তু বৈষম্য সৃষ্টি করে, তাই এটি হচ্ছে না। ভালো আচরণ শুধু শেখানো যথেষ্ট নয়, তাই এটাও হচ্ছে না। নিরুৎসাহিত করা যাবেই না, ঠিক আছে, মাতৃভাষা নিরুৎসাহিত করা শিক্ষার জন্য ক্ষতিকর,
এখন তো আমাদের কি বলেছে যে আমাদের 5 পর্যন্ত তো মাতৃভাষাতেই পড়াতে হবে, তাই না? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ইন্টারভেনশন নিডেড ফর ক্রিয়েটিভ অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন ইন দ্য ক্লাসরুম রেস্টস অন। সৃজনশীল ও প্রতিভাবান শিশুদের জন্য শ্রেণীকক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা হলো গিভিং দেম দ্য রেসপন্সিবিলিটি অফ টিচিং আদার চিলড্রেন, তাদের অন্য শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব দেওয়া, ইউজ অফ কাস্টমাইজড অ্যান্ড স্টিমুলেটিং ইনস্ট্রাকশনাল মেথডস বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা উপযোগী উদ্দীপনামূলক শিক্ষণ পদ্ধতির ব্যবহার, গিভিং এক্সট্রা টাইম টু দেম, তাদের অতিরিক্ত সময় দেওয়া, বিং অ্যাফেকশনেট টুয়ার্ডস দেম, তাদের প্রতি স্নেহশীল হওয়া। তাহলে ক্রিয়েটিভ আর গিফটেড, ঠিক আছে, এইসব যে ছেলেমেয়েরা আছে, শিশুরা আছে, তাহলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কি হতে পারে? তাহলে গিফটেড শিশুদের জন্য একটা এনরিচড এনভায়রনমেন্ট দিতে হবে, তাদেরকে চ্যালেঞ্জিং টাস্ক দিতে হবে, ঠিক আছে, তাদেরকে আলাদা করে ইনস্ট্রাকশন দিতে হবে। তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, শিক্ষকের দ্বারা উপযোগী উদ্দীপনামূলক শিক্ষণ পদ্ধতির ব্যবহার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়েজ ইজ নট এ সুটেবল ওয়ে টু হেল্প হাইপার অ্যাক্টিভ চিলড্রেন লার্ন? অতি সক্রিয় শিশুদের শেখাতে নিচের কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? রিপ্রিমেন্ডিং দেম অফেন ফর বিং রেস্টলেস, অস্থিরতার জন্য বারবার বকাঝোকা করা, এটা তো হবেই না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ব্রেকিং আপ এ টাস্ক ইন্টু স্মল ম্যানেজেবল সেগমেন্টস, কাজকে ছোট ছোট অংশে ভাগ করা। অফারিং অল্টারনেটিভ ওয়েজ অফ লার্নিং, বিকল্প শিক্ষণ পদ্ধতি প্রদান করা। ইনক্লুডিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন দেয়ার ডেইলি স্কেডিউল, দৈনন্দিন কার্যক্রমে শারীরিক অনুশীলন অন্তর্ভুক্ত করা। তাহলে হাইপার অ্যাক্টিভ শিশুরা ইচ্ছাকৃতভাবে কিন্তু অস্থির হয় না, বারবার যদি বকাঝোকা করা হয় তাহলে তাদের আত্মবিশ্বাস কমবে, তাই এটি আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখে নিই। ছোট ছোট ধাপে কাজ দিলে কিন্তু মনোযোগ ধরে রাখা সহজ হয়, তাহলে সেটা এদের জন্য ভালো। বিকল্প শিক্ষণ পদ্ধতি কার্যকর, আর শারীরিক কার্যকলাপ তাদের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে, তাই এই তিনটেই ঠিক। ভুলটি বার করতে বলেছে, তাই এই আমাদের অ্যান্সার। নেক্সট, প্যাটার্নস অফ ডাইভারজেন্ট থিঙ্কিং আইডেন্টিফাই চিলড্রেন হু আর। ডাইভারজেন্ট থিঙ্কিং এর বৈশিষ্ট্য যেসব শিশুদের মধ্যে দেখা যায় তারা সাধারণত রেজিলিয়েন্ট স্থিতিস্থাপক, ডিসেবলড প্রতিবন্ধী, ডিসলেক্সিক ডিসলেক্সিয়াগ্রস্ত, ক্রিয়েটিভ সৃজনশীল। তাহলে ডাইভারজেন্ট থিঙ্কিং মানে কি? একটি সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করার ক্ষমতা, এটা ক্রিয়েটিভিটির বৈশিষ্ট্য, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট ডিসক্রাইব দ্য ওয়েজ ইন হুইচ এ টিচার ক্যান মডেল প্রবলেম সলভিং ফর চিলড্রেন ইন দ্য ক্লাসরুম? নিচের কোনটি শ্রেণীকক্ষে সমস্যা সমাধানের মডেল প্রদর্শনের উপযুক্ত উপায় নয়? আস্ক কোয়েশ্চেন্স উইথ কনভার্জেন্ট অ্যান্সার্স, এমন প্রশ্ন করা যার একটিমাত্র নির্দিষ্ট উত্তর আসে। ডিসকাস ইউর থট প্রসেসেস অ্যাবাউট সলভিং এ পার্টিকুলার প্রবলেম, একটি সমস্যা সমাধানের সময় নিজের চিন্তার প্রক্রিয়া ব্যাখ্যা করা। বি অনেস্ট অ্যাবাউট মেকিং মিস্টেক্স হোয়াইল সলভিং সামথিং, সমাধানের সময় নিজের ভুল স্বীকার করা। ইউজ ভোকাবুলারি লাইক থিঙ্ক, আইডিয়াস, ট্রায়াল অ্যান্ড ডিফারেন্ট অ্যান্সার্স, থিঙ্ক, আইডিয়াস, ট্রায়াল, ডিফারেন্ট অ্যান্সার্সের মতন শব্দ ব্যবহার করা। তাহলে সমস্যা সমাধানের মডেল প্রদর্শনের উপযুক্ত উপায় নয় বলেছেন, তাই না? সমস্যা সমাধান শেখানোর জন্য ওপেন এন্ডেড প্রশ্ন বেশি কার্যকর, একটিমাত্র উত্তরযুক্ত প্রশ্ন সৃজনশীল চিন্তা কিন্তু সীমিত করে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমোশন? নিচের কোনটি একটি আবেগ? স্টিমুলাস উদ্দীপক, মেমোরি স্মৃতি, ফিয়ার ভয়, অ্যাটেনশন মনোযোগ। তাহলে ইমোশন, ফিয়ার একটি মৌলিক আবেগ, এটি বিপদ বা হুমকির সময় আমাদের আসে, তাই না? তাই ফিয়ার হচ্ছে একটি ইমোশন। স্টিমুলাস হচ্ছে একটি উদ্দীপক, ইমোশন নয়। মেমোরি স্মৃতি, উদ্দীপক, ইমোশন নয়। অ্যাটেনশন এটা হচ্ছে মনোযোগ, এটাও কিন্তু ইমোশন নয়, তাহলে সি আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, a 3-year-old child explains that milk is produced by a machine at the milk booth. Which one of the following offers the best explanation of the child's understanding? একটি 3 বছরের শিশু বলে যে দুধের বুথের একটি মেশিন থেকে উৎপন্ন হয়। নিচের কোন ব্যাখ্যাটি শিশুটির ধারণাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? দ্য চাইল্ডস ফ্যামিলি ডাজ নট অফার এ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট টু দ্য চাইল্ড, শিশুটির পরিবার তাকে পর্যাপ্ত উদ্দীপনামূলক পরিবেশ দেয় না। দ্য চাইল্ড হ্যাজ ভেরি লিমিটেড এক্সপোজার অফ দ্য ওয়ার্ল্ড, শিশুটির পৃথিবী সম্পর্কে অভিজ্ঞতা খুবই সীমিত। দ্য চাইল্ডস অ্যান্সার ইজ বেসড অন হিজ অর হার এক্সপিরিয়েন্স অফ বাইং মিল্ক ফ্রম দ্য মিল্ক বুথ, শিশুটির উত্তর দুধের বুথ থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। দ্য চাইল্ড হ্যাজ নেভার সিন কাউস, শিশুটি কখনো গরু দেখেনি। তাহলে পিয়াজের মতে ছোট শিশুরা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা গঠন করে,
শিশুটি হয়তো সবসময় মেশিন থেকে দুধ বের হতে দেখেছে, তাই সে মনে করছে দুধ সেখানেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? শিশুটির উত্তর দুধের বুথ থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এসেছে। ঠিক আছে, পরিবার পর্যাপ্ত পরিবেশ দেয় না এমন সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো ভিত্তি নেই এখানে এই সেন্টেন্সে। শিশুটির পৃথিবী সম্পর্কে অভিজ্ঞতা খুবই সীমিত। অভিজ্ঞতা সীমিত হলেও আহ, এটা কিন্তু যথাযথ ব্যাখ্যা নয়, এটাতে কিছুটা তো অভিজ্ঞতা তার হয়েছে। শিশুটি কখনো গরু দেখেনি, গরু না দেখলেও এমন ধারণা হওয়া বাধ্যতামূলক নয়, এটা সে দেখেছে তাই তার এটা ধারণাটা এসছে। তাই সি হচ্ছে অ্যান্সার। আর আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি ক্লাসগুলি ভালো লাগছে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।